মেয়েটি নিজের স্বার্থ আর শারীরিক চাহিদা পূরণের জন্য একটি ছেলের সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করে, আর সেই প্রতারণার মাধ্যমে ছেলেটির জীবন একেবারে তছনছ করে দেয়। গল্পের শেষটা দেখলে তোমাদের মনে একটাই প্রশ্ন জাগবে, একটা মেয়ে কি এতটা নিষ্ঠুর হতে পারে? আর শেষ দৃশ্য তোমাদের চোখে জল আনবেই। এই গল্পের সঙ্গে তোমাদের অনেকের বাস্তব জীবনের মিলও খুঁজে পেতে পারো, তবে বেশি স্পয়লার দিয়ে আসল মজাটা নষ্ট করতে চাই না। চলো সরাসরি গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুতে দেখা যায় একটি বাস থেকে অনেক যাত্রী নামছে। তাদের ভিড়ের মধ্য থেকে একজনকে আলাদা করে দেখা যায়, তার নাম কালী। রাতের অন্ধকারে সে চুপি চুপি একটি বাড়িতে ঢুকে পড়ে। পরদিন সকালে পরিচয় হয় এই মুভির নায়ক শিবার সঙ্গে। সে তার প্রিয় RA100 বাইক নিয়ে সেই একই বাড়িতে হাজির হয় যেখানে আগের রাতে কালী গিয়েছিল। শিবা বারবার দরজায় কড়া নাড়তে থাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে কালীকে মারতে শুরু করে। মারতে মারতে বলে, এই দিনের জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করছি। হঠাৎ কালী ধাক্কা মেরে পালিয়ে যায়, আর শিবা তার পিছু নেয়। একসময় বাজারের ভিড়ে তাকে ধরে আবার বেধড়ক মারধর করে, প্রায় অচেতন করে ফেলে। এরপর দেখা যায় কালী হাসপাতালে ভর্তি। হাসপাতালে কালীকে দেখতে আসে বিশ্বনাথ। সে কিছু টাকা দিয়ে বলে চিকিৎসা করিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে, আর পুলিশের কাছে অভিযোগ করে লাভ হবে না। অন্যদিকে শিবাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কেন কালীকে মারল। ঠিক তখনই থানায় হাজির হয় শিবার বাবা, যাকে সবাই ড্যাডি নামে চেনে। তিনি পুলিশের কাছে অভিযোগের প্রমাণ চান, আর প্রমাণ না থাকলে ছেলেকে আটকানোর অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। শেষ পর্যন্ত তিনি শিবাকে নিয়ে বাড়ি ফেরেন। পরে ড্যাডি শিবাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলেন, আমি যা বলবো মন দিয়ে শুনবি। তুই এই গ্রাম ছেড়ে চলে যা, যার জন্য তুই অপেক্ষা করছিস সে আর কোনোদিন ফিরবে না। শিবা জবাব দেয়, তুমি যা বলবে আমি করব, কিন্তু এই গ্রাম ছেড়ে যেতে পারবো না। আমি বিশ্বাস করি সে একদিন ফিরবেই। শিবা কার জন্য এত অপেক্ষা করছে আর কেন এত মারামারি করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দেখা যায় কাশীনাথের লোকজন অভিযোগ করছে শিবা নাকি তাদের মারধর করেছে, ভাঙচুর চালিয়েছে, এমনকি রাগের মাথায় বিশ্বনাথের ধানের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। কাশীনাথ তখন বলে, এখনই পদক্ষেপ নিলে আমাদেরই ক্ষতি হবে, সময়ের অপেক্ষা করো। দৃশ্য ঘুরে যায় পোড়া গোডাউনে। ড্যাডি এসে কারণ জানতে চাইলে বিশ্বনাথ ইঙ্গিত করে বলে, তুমি সব জেনেও না জানার ভান করছো, তোমার ছেলে শিবাই এসব করেছে। কিন্তু ড্যাডি অস্বীকার করেন। এরপরও শিবা বেপরোয়া ভঙ্গিতে তার প্রিয় বাইক নিয়ে বিশ্বনাথের বাড়িতে যায়। সেখানে শোকের পরিবেশ, কেউ একজন মারা গেছে, কিন্তু শিবার চোখে মুখে কেবল একটাই খোঁজ, সে কাউকে খুঁজছে কিন্তু তাকে পায় না। এইভাবেই কাটতে থাকে তার অস্থির দিনগুলো। শিবা একটি ভালো পরিবারের সন্তান। বহু বছর আগে এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। তখন থেকেই ড্যাডি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। শিবার কাছে ড্যাডি তার বাবা মা সবকিছু। তবুও ড্যাডি যখন তাকে গ্রাম ছেড়ে যেতে বলেন, শিবা রাজি হয় না। সে বলে, তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু এই গ্রাম ছেড়ে যেতে পারবো না। রাগ করে ড্যাডি সেখান থেকে চলে যান। মন খারাপ করে শিবা একটি টেবিলে শুয়ে পড়ে। দৃশ্য বদলে যায় 3 বছর আগের সময়। সেখানে দেখা যায় এক মেয়েকে, তার নাম ইন্দু। ইন্দু বিশ্বনাথের মেয়ে। নির্বাচনের কারণে সে হোস্টেল থেকে ছুটিতে বাড়ি এসেছে। শিবার বাবা আর বিশ্বনাথ খুব ভালো বন্ধু ছিলেন। নির্বাচনে জেতাতে শিবা প্রাণপণ চেষ্টা করেন। বিজয়ের আনন্দে নেচে গিয়ে শিবা বিশ্বনাথের বাড়িতে যায়। সেখানেই প্রথমবার ইন্দু শিবাকে দেখে এবং তার প্রেমে পড়ে যায়। গ্রামের মানুষ বিশ্বনাথের জয়ে আনন্দ করতে বাড়িতে ভিড় জমায়। ঠিক তখন কাশীনাথের কয়েকজন লোক ছদ্মবেশে এসে হামলার চেষ্টা করে, কিন্তু শিবা সাহসিকতার সঙ্গে তার বাবা আর বিশ্বনাথকে রক্ষা করে। সেই থেকেই ইন্দু সুযোগ পেলেই শিবার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিবা সহজ সরল ছেলে, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, ইন্দুকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু ইন্দু ধীরে ধীরে শিবার প্রতি পাগল হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সে নিজের ঘরে ডেকে নিয়ে মনের সব কথা খুলে বলে সে শিবাকে ভীষণ ভালোবাসে। ইন্দুর আবেগ আর পাগলামি দেখে শেষ পর্যন্ত শিবাও তার প্রেমে পড়ে যায় এবং প্রস্তাবে রাজি হয়। এরপর গল্পের নতুন মোড় আসে। গ্রামের কৃষকরা তাদের ফসল তুলতে পারছে না। ফসল ঘরে তুলতে গেলেই টাকা দাবি করা হচ্ছে। পরে ড্যাডি জানতে পারেন কৃষকদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে তার নির্দেশ দিয়েছে বিশ্বনাথ নিজেই। এই বিষয়টি নিয়ে ড্যাডি আর বিশ্বনাথের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। এদিকে শিবা বাড়ি ফিরে সব কিছু খুলে বলে। তখন ড্যাডি আক্ষেপ করে বলেন, তুই যদি আমাকে আগে বলতিস আমি সব ঠিক করে নিতাম, কিন্তু এখন তো বিশ্বনাথের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, তবুও তোর সুখের জন্য আমি তার সঙ্গে কথা বলবো। এরপর শিবা আর ইন্দুর প্রেম আরও গভীর হয়। সবার চোখ এড়িয়ে তারা রাতের অন্ধকারে গোপনে দেখা করত। ধীরে ধীরে তাদের সম্পর্ক আবেগ আর আকর্ষণের টানে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।
ইন্দু শিবাকে কঠোরভাবে বলে দেয় তাদের সম্পর্কের কথা যেন কাউকে না জানানো হয়, কিন্তু শিবা সরল মনে জানায় সে তার বাবাকে সব বলেছে। এই কথা শুনে ইন্দু ভীষণ রেগে যায়। শিবা বলে, একদিন না একদিন তো সবাই জানবে। ইন্দু উত্তর দেয়, আমার বাবা জানতে পারলে বড় সমস্যা হবে, সময় হলে আমি নিজে বলবো। এইভাবেই তাদের সম্পর্ক এগোতে থাকে। বাড়ি ফাঁকা পেলেই ইন্দু শিবাকে ডাকত। আবেগের বশে তারা এমন এক সম্পর্কে জড়িয়ে পড়ে যা তাদের আরও গভীরভাবে বেঁধে থাকে। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় ইন্দুর কাছে ভালোবাসার চেয়ে শারীরিক আকর্ষণের গুরুত্ব বেশি। বাইরে কোথাও ঘুরতে গেলেও সে সব সময় ঘনিষ্ঠ হতে চাইত। এসবের কারণে শিবা ইন্দুর প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। একদিন হঠাৎ ইন্দু জানায় তার বাবা তার জন্য পাত্র দেখেছেন। ছেলেটি আমেরিকায় থাকে। শুনে শিবা ক্ষিপ্ত হয়ে ওঠে, বলে, আমি কাউকে তোমাকে নিতে দেব না। পরিস্থিতি সামলাতে ইন্দু বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। কথাটা শুনে শিবা নিজের বাইক থেকে মঙ্গলসূত্র এনে তাকে পরিয়ে দিতে চায়, কিন্তু ইন্দু রাজি হয় না। সে বলে, আমার বিয়ে হবে স্বপ্নের মতো, ধুমধাম করে। তারপর আশ্বাস দেয় সে বাবার সঙ্গে কথা বলবে। সেই রাতেই যখন শিবা ইন্দুকে বাড়ি পৌঁছে দেয়, ইন্দুর বাবা তাদের একসঙ্গে দেখে ফেলেন। বাড়ি ফিরে শিবা ড্যাডিকে ফোন করে সব জানায় এবং অনুরোধ করে তিনি যেন ইন্দুর বাবার সঙ্গে কথা বলেন। একমাত্র ছেলের অনুরোধ ফেলতে না পেরে ড্যাডি বেরিয়ে যান। পরদিন সকালে শিবা দেখে ড্যাডি এখনও বাড়ি ফেরেননি, ফোনেও পাচ্ছে না। ইন্দুকে ফোন করে কিন্তু কোনো সাড়া নেই। উদ্বিগ্ন শিবা অবশেষে ড্যাডির ফোন পায়। ড্যাডি জানান ইন্দুর বাড়িতে যাওয়ার পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। শিবা ছুটে হাসপাতালে যায়। ড্যাডি বলেন আঘাত সামান্য, তাই আর যাওয়া হয়নি। ঠিক তখনই শিবার ফোনে খবর আসে আজ ইন্দুর বিয়ে। শুনে সে পাগলের মতো ছোটে, কিন্তু সেখানে পৌঁছে ইন্দুকে নিয়ে যেতে চাইলে ইন্দুর বাবা লোকজন দিয়ে তাকে ধরে গোডাউনে আটকে রেখে মারধর করে। পালাতে গেলে আরও নির্যাতন করা হয়। শেষে শিবা অজ্ঞান হয়ে পড়ে। পরদিন জ্ঞান ফিরতেই সে দৌড়ে ইন্দুর বাড়ির সামনে যায়। সেখানে জানতে পারে আগের রাতেই ইন্দুর বিয়ে হয়ে গেছে। পরিবার তাকে হায়দ্রাবাদে পৌঁছে দিতে গেছে, কারণ আজ তার আমেরিকার ফ্লাইট। সব শুনে শিবা ভেঙে পড়ে। বর্তমানে ফিরে দেখা যায় যে ছেলে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি সে এখন নেশায় ডুবে গেছে। 3 বছর অপেক্ষা করতে করতে তার জীবন শুকিয়ে গেছে। একদিন খবর পায় ইন্দু গ্রামে এসেছে। শিবা তার প্রিয় বাইক নিয়ে ইন্দুর বাড়ির সামনে বসে চিৎকার করে, 3 বছর আমি অপেক্ষা করেছি, আজ তোমাকে নিতে এসেছি। বিশ্বনাথ তাকে সরে যেতে বলেন, কিন্তু শিবা অটল। শেষ পর্যন্ত পুলিশ ডাকা হয়, শিবাকে ধরে নিয়ে যায়। বিশ্বনাথ রাগে শিবার প্রিয় বাইকটিতে আগুন ধরিয়ে দেন, যে বাইক 3 বছর তার কষ্টের সঙ্গী ছিল। থানায় শিবাকে মারধর করা হয়। পরে ড্যাডি এসে তাকে ছাড়িয়ে আনেন। পরদিন সকালে শিবা নিখোঁজ। সে আবার ইন্দুর বাড়িতে গিয়ে জানালা দিয়ে তার ঘরে ঢোকে। আবেগে ইন্দুকে বিছানায় বেঁধে 3 বছরের জমে থাকা কষ্ট উজাড় করে দেয়। প্রশ্ন করে, যদি বিয়েই করতে চেয়েছিলে তবে আমাকে কেন ভালোবাসলে? সে জোর করে তাকে নিয়ে যেতে চায়। তখন ইন্দু তাকে চড় মেরে বলে, সত্যিকারের ভালোবাসা হলে আমার সুখটাই তোমার সুখ হতো, এভাবে আমাকে অপমান করতে না। কিন্তু শিবা কিছুই শুনতে চায় না। ঠিক তখনই ড্যাডি এসে তাকে নিয়ে যান। তিনি বোঝান ইন্দুর বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে, তাকে ভুলে যাও। শিবা বিশ্বাস করতে চায় না। তার একটাই কথা, সে ইন্দুকে ভালোবাসে আর ইন্দুও তাকে। শিবার উন্মাদনা দেখে ড্যাডি সিদ্ধান্ত নেন তাকে অন্য গ্রামে নিয়ে যাবেন, কিন্তু শিবা জেদ ধরে ইন্দুকে ছাড়া কোথাও যাব না। বাধ্য হয়ে ড্যাডি তাকে একটি ঘরে বন্দি করে রাখেন। শিবার বন্ধু প্রশ্ন তোলে, আপনি কেন এমন করছেন? তারা তো একে অপরকে ভালোবেসেছিল। এরপর ড্যাডি এমন একটি সত্য প্রকাশ করেন যা শুনে শিবার বন্ধু যেমন স্তব্ধ হয়ে যায়, তেমনি তোমরাও। ড্যাডি শিবার বন্ধুকে জানায় ইন্দু কোনোদিনই শিবাকে সত্যিকারের ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করেছিল মাত্র। তার কাছে সম্পর্কটা ছিল কেবল নিজের স্বার্থ আর শারীরিক আকাঙ্ক্ষা পূরণের একটি মাধ্যম। এই কথা শুনে শিবার বন্ধু স্তম্ভিত হয়ে যায়। সে অবিশ্বাসের সুরে বলে, আপনি কি বলছেন? ড্যাডি শান্ত গলায় উত্তর দেন, আমি যা বলছি সব সত্যি। এরপর গল্প আবার ফিরে যায় অতীতের সেই দিনে। শিবার কথা মতো ড্যাডি যখন বিশ্বনাথের বাড়িতে যান বিয়ের প্রস্তাব নিয়ে, ঠিক তখনই তিনি জানালার পাশে দাঁড়িয়ে ইন্দু ও তার বাবার কথোপকথন শুনে ফেলেন। ইন্দু তখনও জানত না যে তার বাবা তাদের সম্পর্কের কথা জেনে গেছেন। সে এসে বাবাকে বলে, বাবা, আমি একজনকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। তার নাম মহেশ, সে আমেরিকায় থাকে, দেখতে খুব সুন্দর। মেয়ের মুখে অন্য ছেলের নাম শুনে বিশ্বনাথ অবাক হয়ে যান। অনেক ভাবনা চিন্তার পর তিনি রাজি হয়ে যান এই বিয়েতে।
ইন্দু খুশিতে আত্মহারা হয়ে পড়ে। বাইরে দাঁড়িয়ে সব শুনে ড্যাডি নিঃশব্দে সেখান থেকে চলে আসেন। ফিরে আসার পথে নানা চিন্তায় বিভোর হয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তখনই স্পষ্ট হয় কেন ইন্দু কখনো ছবি তুলতে দিত না, কেন সম্পর্কের কথা কাউকে জানাতে নিষেধ করত। বিয়ের দিন ইন্দু ছিল অত্যন্ত হাসি খুশি, কারণ সে বিয়ে করছিল তার পছন্দের মানুষকে। অন্যের হৃদয় ভাঙার যন্ত্রণা সে বুঝতেই চায়নি। শিবার পাগলামি দেখে সে কাঁদার দিনয় করত, আর শিবা সেই অভিনয়কেই সত্যি ভেবে নিত। তাদের সম্পর্কের হাসি, কান্না, ভালোবাসা সবই ছিল তার নিখুঁত অভিনয়। ড্যাডি কখনো শিবাকে সত্যিটা বলেননি, কারণ তিনি জানতেন শিবা যদি সব জানতে পারে তবে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। শিবার বন্ধু প্রশ্ন করে, তাহলে আপনি ইন্দুর সঙ্গে কথা বলেননি? ড্যাডি জানান, আশীর্বাদের পর তিনি ইন্দুর সঙ্গে দেখা করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন কেন সে এমন করল। প্রথমে ইন্দু ভদ্রতার মুখোশ পরে কথা বললেও ড্যাডি বলে দেন অভিনয় করার দরকার নেই, তিনি সব জানেন। তখন ইন্দুর আসল চেহারা সামনে আসে। সে ঠান্ডা গলায় বলে, 2-3 দিন ঘোরাঘুরি করলেই যদি ভালোবাসা হয় তাহলে আমার দোষ কোথায়? এই উত্তর শুনে ড্যাডি শিউরে ওঠেন, বলেন এই সম্পর্ক যদি ঘৃণায় বদলে যায় শিবা তোকে মেরেও ফেলতে পারে। তাই তিনি শিবাকে সব বলেননি, বরং সবসময় গ্রাম ছেড়ে যেতে বলতেন। ভেবেছিলেন দূরে গেলে সময়ের সঙ্গে শিবা ভুলে যাবে। এমনকি বিয়ের দিন শিবাকে গোডাউনে আটকে রাখার ঘটনাও তিনি জানতেন, তবু কিছু করেননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন কিছু করলে শিবার জীবন চিরতরে নষ্ট হয়ে যাবে। এদিকে বিশ্বনাথও নিজের মেয়েকে বলেন, শিবা তোর জন্য 3 বছর ধরে আমাকে জ্বালিয়েছে, আমার লোকজনকে মেরেছে, গোডাউনে আগুন দিয়েছে, তবু আমি কিছু করিনি, কারণ জানি ওর এই অবস্থার জন্য তুই দায়ী। ইন্দু প্রতিবাদ করলে বিশ্বনাথ বলেন, কোনো বাবা নিজের মেয়েকে খারাপ বলতে পারে না, কিন্তু চাইলে আমি শিবাকে শেষ করে দিতে পারতাম, তবু পারিনি। জানি না ওর কাছে তোর কত ছবি ভিডিও আছে, যদি সেগুলো ছড়িয়ে দেয় তখন তোর কি হবে? আমার সম্মান কোথায় থাকবে? ইন্দু বলে, আমি সামলে নেব। উত্তরে বিশ্বনাথ ক্ষুব্ধ হয়ে বলেন, তোদের মতো মেয়েরা ঘরে এক, বাইরে আর এক, প্রয়োজন ফুরে উলেই মানুষকে ছুঁড়ে ফেলে দাও। তোর সামান্য আনন্দের জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেছে, আর সেই ভুলের শাস্তি শেষ পর্যন্ত বাবা মাকেই ভোগ করতে হয়। ইন্দু তখন প্রশ্ন তোলে, সব জানার পরও আমার বিয়ে দিলে কেন? বিশ্বনাথ দীর্ঘশ্বাস ফেলেন, সম্মানের জন্য। আমি একজন ব্যর্থ বাবা, এখন সব আমাকেই সামলাতে হবে। এরপর বিশ্বনাথ সাহায্যের জন্য কাশীনাথের কাছে যায়, প্রস্তাব দেয় তার মেয়ে জামাই গ্রাম ছেড়ে না যাওয়া পর্যন্ত শিবাকে বন্দী করে রাখতে, বিনিময়ে নির্বাচনের সমর্থন আর ব্যবসায় অংশীদারিত্ব প্রতিশ্রুতি দেয়। কাশীনাথ রাজি হয়ে যায়। কাশীনাথের লোকজন শিবাকে খুঁজতে শুরু করে। ড্যাডি এসে দেখেন শিবা ঘর ভেঙে পালিয়েছে। রাতে এক জায়গায় তাকে পেয়ে তারা আক্রমণ করে। শুরু হয় ভয়ঙ্কর মারামারি। এক পর্যায়ে শিবার পিঠে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, তবু সে লড়ে যায়। কালী ভয়ে পালাতে গেলে শিবা তাকে তাড়া করে একটি স্কুলের শ্রেণীকক্ষে পৌঁছে যায়। সেখানে কালী পেছন থেকে আঘাত করে। দুজনের মধ্যে তীব্র লড়াই হয়। শেষে শিবা কালীকে কাবু করে জিজ্ঞেস করে, তোকে কে পাঠিয়েছে? কালী কাঁপা গলায় বলে, ইন্দু, তোকে মারার জন্য। কথা শুনে শিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই কালীর ফোনে ইন্দুর কল আসে। ওপাশ থেকে ভেসে আসে ঠান্ডা নির্দেশ, যেভাবেই হোক শিবাকে শেষ করে দাও। এই কথাগুলো শোনার পর আর কোনো সন্দেহ থাকে না, ইন্দু দিনের পর দিন তাকে ঠকিয়েছে। যার জন্য শিবা এত বছর অপেক্ষা করেছে, এত অপমান আর যন্ত্রণা সহ্য করেছে, আজ সেই মানুষটিই তাকে প্রতারণা করেছে, এমনকি তাকে খুন করানোর জন্য লোক পাঠিয়েছে। সত্যতা বুঝে শিবার ভেতরেটা ভেঙে চুরমার হয়ে যায়। সে কালীকে বলে, তুই আমাকে মেরে ফেল, আর ইন্দুকে গিয়ে বলবি আমি হাসি মুখে মরে গেছি। কালী তাকে আরও কষ্ট দিতে একে একে সব সত্যি বলতে থাকে। প্রতিটি কথা শিবার হৃদয়ে ছুরি হয়ে বিঁধতে থাকে। ইন্দুর প্রতি তার ভালোবাসা মুহূর্তে ঘৃণায় বদলে যায়। ক্ষোভে অন্ধ হয়ে শিবা সেখানেই কালীকে হত্যা করে। কিছুক্ষণ পর ইন্দু কালীর ফোনে কল করে, কিন্তু অবাক হয়ে শোনে রিংটোন বাজছে তার নিজের ঘরেই। ঘুরে তাকাতেই দেখে শিবা তার ঘরে বসে আছে, হাতে কালীর ফোন। ভয়ে ইন্দু পালাতে চায়, কিন্তু দরজা আগেই ভেতর থেকে লক করা। শিবা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি কি কখনো তোকে বলেছিলাম আমাকে ভালোবাসতে বা আমাকে বিয়ে করতে? সব কথা তো তুই বলেছিলি, সব স্বপ্ন তুই দেখিয়েছিলি, তাহলে কেন এমন নাটক করলি? কেন আমার জীবনটা শেষ করে দিলি? যদি কখনো ভালোই না বাসতি তাহলে এই অভিনয় কেন?
আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তার কণ্ঠে ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। সে চাইলে ইন্দুকে তখনই মেরে ফেলতে পারত, কিন্তু শেষ পর্যন্ত তা করেনি। বরং তিক্ত হাসি হেসে বলল, ভয় পাচ্ছিস? ভাবছিস তোকে মেরে ফেলব? না, আমি তোকে মারব না। আমি তোকে খুব ভালোবাসতাম। কিভাবে তোকে মারি? তোর জীবনটা ভিক্ষা দিলাম। তুই বাঁচবি, আমার দেওয়া জীবনের বোঝা নিয়ে সারা জীবন কষ্ট পাবি। আমার ভিক্ষা করা জীবন নিয়ে বেঁচে থাকবি। সে আরও বলে, ভালোই হলো, মরার আগে তোর আসল মুখটা দেখতে পেলাম। এখন নিজের ওপরই ঘৃণা হচ্ছে। আমি তোর মতো বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম। এই শাস্তিটা আমার প্রাপ্যই ছিল। এতদিন ধরে তিলে তিলে সেটা পেয়েছি। ইন্দু কান্নায় ভেঙে পড়ে বলে, শিবা, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই শিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ইন্দুর ঘরেই। ঠিক তখনই ইন্দুর বাবা ও শিবার বাবা সেখানে এসে পৌঁছান। ছেলেকে এভাবে নিথর পড়ে থাকতে দেখে শিবার বাবা ভেঙে পড়েন অসহায় কান্নায়। এভাবেই গল্পের সমাপ্তি। বন্ধুরা, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 2014 সালে ভারতের তামিলনাড়ুতে। পুরো ঘটনা বলতে গিয়ে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। ভাবতেই কষ্ট লাগে, সত্যিকারের ভালোবাসার পরও কেউ এতটা নিষ্ঠুর হতে পারে। হয়তো তোমাদের অনেকের জীবনের সঙ্গেও গল্পটার মিল রয়েছে। যদি তাই হয়, তোমাদের অনুভূতি জানাতে পারো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।